সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, গতদিনে আমরা 3.4 অধ্যায়ের 3 অর্থাৎ জিওমেট্রির 3.3 অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রবলেমগুলো একটু সলভ করব। আমরা আগেই বলছিলাম যে আমরা এখানে কামরুজ্জামান স্যার বইটা ফলো করি। তো এখানকার বেসিক যে সূত্রগুলো আমরা শিখছিলাম, এখানে জাস্ট শুধু ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলো, এগুলো আমরা শিখে আসছিলাম। তো আমরা দেখি এখানে কি কি অঙ্ক করা যায়। যদি আমি এখানে 1 নম্বর যে অঙ্কটা, এটা যদি করার চেষ্টা করি, আর কথা হচ্ছে 1 নম্বর অঙ্ক আমি করাচ্ছি শয়তানি করার উদ্দেশ্যেই করাচ্ছি। এগুলো জাস্ট প্র্যাকটিস, আর কিচ্ছু না। এগুলো ভুলে কোনোদিন পরীক্ষায় আসবে না। এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নাই। এখানে বলছে যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু হচ্ছে 0,0 65 - 24 65 - 24 -2,4। হ্যাঁ, এই 3টে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন তোমাকে বলানো হচ্ছে যে এই 3টে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের। তো তোমরা এখানে ত্রিভুজ অঙ্কন করেও করতে পারো, যদি অঙ্কন না করো তাও সমস্যা নাই। এগুলোর জন্য কোনো মার্ক কাটা হয় না। তো এই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক তাহলে আমরা লিখব যে, ধরি ABC, ত্রিভুজ ABC এর 3টি শীর্ষবিন্দু যথাক্রমে কত দেওয়া আছে এটা লিখে নিব। 0,0, B হচ্ছে আমাদের 6,5 এবং C হচ্ছে আমাদের -2,4, এটা দেওয়া আছে। এই বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব আমরা। তো আমরা লিখি যে অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল শিখে আসছিলাম সূত্রটা, বেসিক যে আলোচনা করছি তাতে বলছিলাম প্রথমে 0,0 হবে এখানে, তারপর এখানে 65, তারপর হবে -2,4। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। আর এখানে আমাদের 1 দিব আর কি। ওই বেসিকটা যারা দেখছো তারা হয়তো বা বুঝতে পারছে এতক্ষণে। তো এটা যদি ক্যালকুলেশন করি, নির্ণায়কের নিয়মে যদি ক্যালকুলেশন করি, আমরা জানি যে নির্ণায়কে যদি আমাদের যে কোনো দুইটা ভুক্তি বা একই সারি বা একই কলাম বরাবর অ্যাটলিস্ট দুইটা ভুক্তি শূন্য থাকলে, দুইটা ভুক্তি যদি শূন্য থাকে, তাহলে ওই ভুক্তি বরাবর আমরা অনুরাশি নিয়ে ক্যালকুলেশন করতে পারি। যেহেতু এখানে দুইটা শূন্য আছে, তাহলে আমরা 1-এর অনুরাশি নিচ্ছি, তাহলে সারি এবং কলাম বাদ যাবে। বাদ গেলে আমাদের এখানে 4 × 6 = 24, পজিটিভ 4 × 5 = 5 × 2 = 10 আর কি। তো এই ছিল ফাঁকিবাজির অঙ্ক মোটামুটি। 1/2 আর 24 আর 10 আমাদের 34 হয়, ক্যালকুলেশন করলে 17 হবে, অর্থাৎ 17 বর্গ একক। তো এটা মোটামুটি আমাদের একটা অ্যান্সার আর কি এই অঙ্কের। তো এভাবে তোমরা একের যে অঙ্কগুলো আছে এগুলো বাসায় অলস টাইম পার করার চেয়ে বরঞ্চ করে রাখাটাই ভালো। জাস্ট এগুলো ম্যাথমেটিক্সটা প্র্যাকটিস ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাসী না। তো আমরা 2-এর 1 নম্বর করাচ্ছি। এটা কুমিল্লা বোর্ডে আসছিল, রাজশাহী বোর্ডে আসছিল। 2-এর 1 কথাগুলো ঠিক ওভাবেই তুমি লিখবে, আমি বারবার কথাগুলো লিখবো না। এত 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 বিন্দুগুলি দ্বারা তো এখানে একটা পয়েন্ট ধরলাম, এ একটা পয়েন্ট P-2 দেওয়া আছে, P-2, B একটা পয়েন্ট দেওয়া আছে P+3, আর এখানে P এবং C একটা বিন্দু দেওয়া আছে P+2, 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 P+2।
এই ধরনের যে তিনটে পয়েন্ট দেওয়া আছে, এখানে প্রশ্নটাতে বলে দিছে যে এত বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত হবে। পি বর্জিত মানে কি? পি বর্জিত মানে হচ্ছে যেখানে পি থাকবে না, অর্থাৎ যে ক্ষেত্রফলটা আমাদের আসবে ওই ক্ষেত্রফলে কখনোই পি থাকবে না, পি অনুপস্থিত থাকবে, সহজ কথা। তাহলে আমরা কথাগুলো লিখব। ধরি এবিসি ত্রিভুজ ক্ষেত্র, ধরি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর তিনটি শীর্ষবিন্দু যথাক্রমে কত দেওয়া আছে? এ একটা পয়েন্ট দেওয়া আছে, পি পি মাইনাস টু, এ দেওয়া আছে, দেন বি দেওয়া আছে, এটা লিখে নিবা, এবং সি দেওয়া আছে, এটুকু লিখে নিবা। তাহলে এখন আমরা লিখব অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে হবে। এবিসি এর ক্ষেত্রফল কি ছিল? হাফ ছিল। দেন ওই বিন্দু তিনটা আমরা লিখব। এখানে হবে পি, এখানে হবে পি মাইনাস টু, তারপরে হবে এখানে পি প্লাস থ্রি, আর এখানে হবে পি, আর এখানে পি প্লাস টু, দেন হচ্ছে এখানে পি প্লাস টু, এখানে ওয়ান হবে, ওয়ান হবে, ওয়ান হবে। ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা, এটা জাস্ট আমি লিখে ফেলছি। এখন দেখো, আমাদের নির্ণয়কে বলেছিলাম যে আসলে এইগুলোতে যতটা আমরা শূন্য নিয়ে আসতে পারবো তত আমাদের সুবিধা হবে। তো যদি শূন্য নিয়ে আসার চেষ্টা করি, তাহলে দেখো আমি কি করতে পারি, 1 নং সারি থেকে যদি 2 নং সারি বাদ দিই, অর্থাৎ 1 থেকে যদি আমি 1 বাদ দিই, তাহলে আমাদের একটা শূন্য আসে। এই জন্যে তাহলে 1 নং সারি থেকে 2 নং সারি বাদ দিব, দেন 2 নং সারি থেকে 3 নং সারি বাদ দিব, বাদ দিলে আমরা এই কাজটা করে ফেলতে পারবো। তো আমি যদি এখানে লিখি, এদিকে লিখে আছে, এখানে লিখি, লেখা যায় এখানে হাফ যা আছে তাই থাকবে আমাদের। তো 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বাদ, পি মাইনাস থ্রি, এখান থেকে এটা বাদ, পি মাইনাস টু, এখান থেকে মাইনাস পি বাদ, এখানে 1 মাইনাস 1, তারপরে এখানে পি প্লাস থ্রি, মাইনাস হচ্ছে পি মাইনাস টু, এখানে পি প্লাস টু, আর এখানে হচ্ছে আমাদের পি মাইনাস পি মাইনাস টু, এখানে পি প্লাস টু থাকবে। এই ক্যালকুলেশনগুলো আমরা সচরাচর জানি, এই ক্যালকুলেশনগুলো তেমন কোনো ঝামেলা হয় না। দেখো আমরা এখানে কাজ করতে পারি, এখানে কিন্তু আমাদের শূন্য আসে, এখানে শূন্য আসে। যদি পরের লাইনটা আমি লিখি, ক্যালকুলেশন হবে এই ধরনের, এখানে হাফ লিখলাম, এখানে দেখো পি আর পি ক্যান্সেল, এখানে 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 আমাদের আন্ডা থাকে একটা, এখানে থাকে মাইনাস থ্রি, এইখানে থাকে আমাদের শুধু 1 থাকবে, কারণ এখানে 3 আছে, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, এখানে পি পজিটিভ 2 থাকে, আর এখানে থাকে আমাদের শুধু মাইনাস টু, এখানে থাকে হচ্ছে মাইনাস টু, এখানে পি পজিটিভ 2 থাকবে, দেন এখানে আন্ডা, এখানে একটা আন্ডা, এখানে 1 থাকবে। দেখো আমাদের টার্গেটে কিন্তু আসলে ছিল এখানে যে কোনোভাবেই যে কোনো সারি বা কলাম বরাবর অ্যাটলিস্ট 2টা জিরো নিয়ে আসা। আমরা কিন্তু আসলে শেষ পর্যন্ত সফল হয়েছি। দেখো এখানে 2টা জিরো আমাদের চলে আসছে। 2টা জিরো যদি চলে আসে, ওই জিরো বরাবর সারি এবং কলাম, ওই জিরো বরাবর যে কোনো একটার অনুরাশি নিব আমরা, এই ভুক্তিটার অনুরাশি নিব, তাহলে সারি এবং কলাম বাদ যাবে আর কি। তো সারি এবং কলাম বাদ গেলে আসলে যা থাকে সেটা আসলে আমাদের অ্যান্সার। দেখার চেষ্টা করি, এখানে হাফ থাকবে, দেন এখানে দেখো 3 দুগুণ কত হয়, 6 হয়, পজিটিভ 6, আর এখানে আমাদের কত হয়, পজিটিভ 2। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে এখানে 1/2 × 8 থাকে, ক্যালকুলেশন করলে আমাদের 4 থাকে। তাহলে এই যে 4 অ্যান্সারটা আমাদের চলে আসলো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল যে আমাদের 4 আসলো, এই 4টা কি আসলে আমাদের এখানে কি পি আছে? পি নাই। তার মানে হচ্ছে এই ক্ষেত্রফলটা আসলে পি বর্জিত, অর্থাৎ 4-এর সঙ্গে যেহেতু পি নাই, তাহলে আমরা বলতেই পারি যে আসলে এই 4টা পি বর্জিত, অর্থাৎ এই ক্ষেত্রফলটাই পি বর্জিত। তাহলে এখানে তোমরা লিখতে পারো, যে প্রমাণ করতে বলছে এখানে প্রুফ লিখতে পারো তোমরা। তো এভাবে আসলে আমরা একটা করানোর চেষ্টা করবো আর কি। এরপরে যে ক্যালকুলেশনটা, পরের যে অঙ্ক, এখানে আমি সালের অঙ্কগুলো করানোর চেষ্টা করতেছি, তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানালে আমি করে দিতে পারবো। এখানে 3-এর 2 নম্বর যে অঙ্কটা, এটা অঙ্ক অনেক ইম্পর্ট্যান্ট, অনেকবার আসছে আমাদের। 3-এর 2,
3-এর 2 নম্বর অঙ্ক। এখানে বলা আছে, এখানে ওই একই ঘটনা যে 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে A3 4, এ একটা পয়েন্ট দেওয়া আছে। তো আমি কথাগুলো লিখে নেই। ধরি ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দুত্রয় যথাক্রমে শীর্ষবিন্দুত্রয় যথাক্রমে এ পয়েন্টটা আছে আমাদের আসলে। তবে তোমরা সবাই মনে রাখবা যে আসলে পয়েন্ট তুলতে যদি কখনো ভুল হয় তাহলে কিন্তু কোনোভাবেই তোমার অঙ্ক হবে না। 3 4 বি পয়েন্টটা হচ্ছে আমাদের 2t পজিটিভ 5, 2t দেন 5, এবং সি পয়েন্টটা হচ্ছে আমাদের 6, হচ্ছে টি। তো এই 3টে পয়েন্ট দেওয়া আছে। এখন বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এইটি যে চলকটা আছে এই চলকের মানটা আমাদের বের করতে হবে অ্যাটলিস্ট। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করি। তাহলে অতএব ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল দেখো, আমরা এখানে ক্ষেত্রফল নির্ণয় করতেছি আর বইয়ে কিন্তু ক্ষেত্রফল দেয়া আছে। তার মানে এই দুইটা ক্ষেত্রফল সমান হবে। যদি সমান হয় তাহলে আমরা টি এর মানটা ইকুয়েশন দ্বারা বের করতে পারবো। তাহলে এদের ক্ষেত্রফল হবে, এখানে হবে হাফ, এখানে হবে আমাদের 3 4, এখানে হবে 2t, এখানে 5, এখানে 6, এখানে t, এখানে 1 1 1। এই ক্যালকুলেশনটা আমরা দেখো, এখানে আমি সরাসরি ক্যালকুলেশন করতে পারি অথবা আন্ডা নিয়ে এসেও ক্যালকুলেশন করতে পারি, দুইভাবেই করতে পারি। দেখো, আমি যদি আন্ডা নিয়ে আসি তাহলে কি ঘটনা ঘটে, 1/2, অর্থাৎ 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বাদ, 3 - 2t, 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বাদ, আবার হচ্ছে এখানে 4 - 5, এখানে 1 - 1, তারপর হচ্ছে 2t - 6, আর এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 4 - 5, সরি 5 - t হবে, এখানে 5 - t হবে, এখানে t হবে, এখানে 1 - 1 হবে, এখানে 1 হবে। এই ছিল ক্যালকুলেশন। তুমি এখানে সাইড নোট দিতে পারো যে R1 ড্যাশ গঠন করছি R1 - R2 করে, R1 - R2 করে, এবং R2 ড্যাশ গঠন করছি কিভাবে, R2 - R3 করে, এভাবে ক্যালকুলেশন করেছি। তো এর পরের লাইনটা আসলে এভাবে লেখা যায় যে 1/2, ক্যালকুলেশন করলে যা হয় সেটা লিখে দেওয়ার চেষ্টা করি। 3 - 2t, আর এখানে হবে -1, এখানে একটা আন্ডা হবে, 2t - 6, 2t - 6, এখানে হবে আমাদের 5 - t হবে, আর এখানে একটা আন্ডা হবে, এখানে 6, এখানে হচ্ছে t, এখানে হচ্ছে 1। তো এই ছিল আমাদের আসলে ক্যালকুলেশনটা। এখন যদি এর পরের লাইনে যদি আমি করি তাহলে আসলে কি আসে দেখো, এই যে যেহেতু আমাদের এখানে 2টা শূন্য চলে আসছে, তাহলে এর অনুরাশি নিব, অনুরাশি নিলে এই দুটো বাদ যাবে, বাদ যাওয়ার পর যা থাকে সেটা আমরা ক্যালকুলেশন করি। 1/2 থাকবে এখানে, আর এখানে থাকে 3 - 2t, এখানে -1, দেন এখানে থাকে 2t - 6, 2t - 6, এবং 5 - t। হ্যাঁ, তোমরা যদি কেউ মনে করো যে আসলে আমি এখান থেকে গুণন করে দিব, গুণন করে দিতে পারো, সমস্যা নেই, তুমি যেখান থেকে ইচ্ছে গুণন করে দিতে পারো। এরপরে যদি আমি গুণনটা লিখি তাহলে এখানে সামনে থাকবে হাফ, এখানে 3 × 5 = 15, এটা দ্বারা একে গুণন 3 × 5 = 15 - 3t, তারপর হবে -10t, তারপর হচ্ছে মানে প্লাস এখানে 2t² হবে। তারপর এটা গুণন করে দিলে আসলে আমাদের কত হয়, -2t মাইনাস পজিটিভ 2t, এখানে মাইনাস আছে, সামনে সূত্রের একটা মাইনাস আছে, ওই মাইনাস এই মাইনাস প্লাস, তাহলে পজিটিভ 2t আর হচ্ছে -6 হবে। তো এই ছিল আমাদের ক্যালকুলেশন। এখন 1/2, 2tটা আমি সামনে নিচ্ছি, 2t² সামনে নিচ্ছি, তারপরে এখানে দেখো 3t, এখানে 10t, 13t, আর এখানে 2t, অর্থাৎ 15t, অর্থাৎ 13 থেকে 2 বাদ দিলে 11t, -11টা t, আর এখানে হবে 15, এখানে হবে 6, 15 আর 6, এইখানে আমাদের 6, আর এখানে আমাদের 15 থেকে 6 বাদ দিলে 9 হয়, এখানে +9,
এটা দেয়া আছে আর কি। তো এখন এই ক্ষেত্রফলটা আমরা বের করে ফেললাম। আমাদের ক্ষেত্রফল আসলে এটা ছিল। এবারে বলানো আছে যে এরা একটা ক্ষেত্রফল দিয়ে দিছে, এই ক্ষেত্রফলটা আমাদের লিখতে হবে। তাহলে শর্তে এই ক্ষেত্রফল 1/2 আর এখানে হবে 2t স্কোয়ার মাইনাস 11t, এখানে পজিটিভ 9 ইজ ইকুয়ালস টু এদের যে ক্ষেত্রফলটা দেয়া আছে এই ক্ষেত্রফলটা দেয়া আছে 19 সমস্ত 1/2, অর্থাৎ 19 দুগুণ 38 আর 39/2 আর কি, 39/2। এখন দেখো এই 2 আর 2 কেটে যায়, এখানে 39 থাকে, অর্থাৎ 2t স্কোয়ার মাইনাস 11t, 11t পজিটিভ 9, এখানে মাইনাস 39কে যদি আমি বাম সাইডে নিয়ে আসি তাহলে আমাদের এখানে মাইনাস হবে 39 হবে, ইকুয়ালস টু আন্ডা হয়ে যাবে। তার মানে এখানে 2t স্কোয়ার মাইনাস 11t মাইনাস 39 থেকে যদি আমি এটা ক্যালকুলেশন করি অর্থাৎ 30 হবে, এখানে আন্ডা হবে 30 দুগুণ তাহলে 60, এখানে 4 60 করা যায়। 2t স্কোয়ার মাইনাস 15t মাইনাস 4t, এখানে পজিটিভ হবে মাইনাস 30 হবে। মিডল টার্ম করলে আসলে এই ধরনের ক্যালকুলেশন আসে। এখানে যদি আমি t কমন নেই 2t মাইনাস 15, এখানে পজিটিভ যদি আমি এখানে 2 কমন নেই 2t মাইনাস 15 হবে, ইকুয়ালস টু আন্ডা হবে। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি অ্যাটলিস্ট। তাহলে এখানে দুইটা উৎপাদক পাচ্ছি, 2t মাইনাস 15 দেন t পজিটিভ 2। তো এটা ছিল আমাদের ক্যালকুলেশন। এখানে বলানো আছে, তাহলে হয় অথবা যদি করি, হয় অথবা করলে 2t মাইনাস 15 ইকুয়ালস টু আন্ডার t ইজ ইকুয়ালস টু হবে 15/2, এবং অথবা যদি আমি করি এখানে t পজিটিভ 2 ইকুয়ালস টু আন্ডার, তাহলে t ইজ ইকুয়ালস টু মাইনাস 2। তো এখন দেখো ক্ষেত্রফল যদি শূন্য হয় অর্থাৎ তাহলে t এর মানটা হলো -2 এবং t এর মানটা 15/2। এখানে প্রশ্নে বলে দেওয়া আছে যে দেখাও যে t এর মান নির্ণয় করতে হবে। তাহলে t এর মানটা হচ্ছে আমাদের 15/2 আর হচ্ছে -2। এভাবে তোমরা এটা করে দিবা। এরপরে দেখো পরের নাম্বারে যদি আমি যাই, 4-এর 3 নম্বর অঙ্কটা অনেকবার পরীক্ষায় আসছে। এই অঙ্কটা একটু দেখি আমরা। কোন ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 3টা দেওয়া আছে হলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে অ্যাটলিস্ট। এটা আমরা পারবো মনে হয়। এর মান কত সেটা ভাবে বের করতে হবে। তাহলে এই অঙ্কটা 4-এর যে 3 নম্বর অঙ্কটা, এখানে 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ওই সূত্র দিয়ে আমরা নির্ণায়কের সাহায্যে ক্ষেত্রফলটা বের করে নিব। দেন ওইটা সমান 0 হলে তাহলে এর মানটা কত, আমরা t এর মান যেভাবে বের করে ফেললাম 3-এর 2-এ, ঠিক এভাবেই আমরা 4-এর 3 নম্বরটা করে ফেলব। 4-এর 3, 4-এর যদি IV নম্বর অর্থাৎ 4 নম্বরটা দেখাই আমি। 4-এর IV এখানে বলা আছে যে এর মান কত হলে এত 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 বিন্দু 3টি একই সরল রেখায় অবস্থিত হবে। তার মানে হচ্ছে কি, 3টে বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে এদের ক্ষেত্রফল কি হবে, 0 হয়ে যাবে। অর্থাৎ তোমার হচ্ছে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই 3টে বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে এই ত্রিভুজের আসলে এখানে ত্রিভুজের কোনো স্পেস নাই, যার কারণে এর ক্ষেত্রফলটা আমাদের 0 হবে। তার মানে এখানে প্রশ্নটাতে বলেছে যে এর মান কত হলে এত এত বিন্দু 3 একই সরলরেখায় অবস্থিত। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয় তাহলে আমরা এর মানটা বের করতে পারবো। এটাও আগের মতোই তোমরা আসলে ইচ্ছা করে নিতে পারো এই অঙ্কটা একাই একাই। তাহলে আমি এটা না করাই, কারণ একই নিয়মের অঙ্ক। এরপরে যদি 4-এর 5 নম্বর যাই, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত 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 দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখাও যে এত হলে বিন্দুগুলি সমরেখ হবে। সমরেখ মানে ওই একই ঘটনা, অর্থাৎ একই অঙ্ক এখানে বারবার দেওয়া আছে, এটা তোমরা করতে পারবা। এরপরে যদি আসি আর একটা অঙ্ক, 5-এর 1 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটা করে দিই। 5-এর 1 এখানে বলা আছে যে একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো এখন
তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কমা হচ্ছে একটা ধরে নিচ্ছিলাম 5, 6, এ পয়েন্টটা ধরে নিলাম, বি পয়েন্টটা হচ্ছে -9, 1, -9, 1 এবং সি পয়েন্টটা হচ্ছে আমাদের -3, -1, -3, -1 দেওয়া আছে। তো এবারে বলানো হয়েছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা তো আমরা পারবো। এখন এর সাহায্যে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, এটার কথা বলছি আর কি। তো প্রথমে ত্রিভুজটা আসলে এই ধরনের, এ একটা পয়েন্ট দেওয়া আছে এখানে 5,6, বি পয়েন্টটা দেওয়া আছে -9,1 এবং সি পয়েন্টটা দেওয়া আছে -3, -1। দেখো আসলে আমি কিন্তু এখানে স্থানাঙ্ক আর্ট করে করাচ্ছি না, তার মানে এখানে স্থানাঙ্ক তোমাকে মেনটেন করেই করতে হবে, এ ধরনের কোনো কথা নাই, তুমি ইচ্ছা মতো করতে পারো, এর জন্য তোমার টিচার কোনো মার্কস কাটবে না, আমি বেশ কয়েকবার এই কথাটা বলছি। এখন বলতে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। এই লম্বের দৈর্ঘ্যটা কিভাবে বের করব? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। এখানে কিন্তু বলে নাই যে অঙ্কিত লম্ব 8 করা আছে, বাট এখানে কিন্তু বলে নাই যে আসলে এটা মধ্যমা। যদি মধ্যমা হতো তাহলে আমাদের অঙ্কটা একটু সুবিধা হতো, তাহলে এই দুটোর মধ্যবিন্দু আমরা এটা বের করে নিতাম, বের করে নিয়ে ক্যালকুলেশন করতাম। কিন্তু আসলে এখানে বলে নেই এটা মধ্যমা, বলেছে যে এখানে লম্ব 8 করতে পারে। আর যদি ত্রিভুজটা যদি এ ধরনের হতো, দেখো যদি এখানেও কিন্তু লম্ব, তার মানে এই ডিস্টেন্সটা কিন্তু এই পয়েন্ট থেকে দুইটা সমান নয়। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে যে আমাদের কখন মধ্যমা বলে আর কখন লম্ব বলে, এই বিষয়টা দুটা সম্পূর্ণ আলাদা জিনিস। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করি অ্যাটলিস্ট। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, কথাগুলো আগের মতোই লিখে নিবা। ক্ষেত্রফল হাফ ইন্টু ক্ষেত্রফলটা এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6, -9 এখানে হচ্ছে 1, দেন এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে -1, এইটা এখানে 1, 1, 1, এর ক্ষেত্রফল নির্ণয় করবো আর কি। যদি 5 যদি আমি লিখি, এখানে হাফ থাকবে, এখানে 5 নিচ্ছি, একটা স্পেস দিব, তারপর -6 নিচ্ছি, একটা স্পেস দিব, +1 নিচ্ছি আর একটা স্পেস দিব, এই এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। তো এখানে 5 নিচ্ছি, 5 নিলে এই বরাবর সারি এবং কলাম বাদ, তাহলে 1, +1, 1, +1 হবে। এবার যদি আমি 6 নেই তাহলে -6, এটা বাতিল হয়ে যাচ্ছে, তাহলে -9, +3, -9, +3। এবং যদি আমি 1 নেই এখানে, তাহলে এই সারি এবং কলাম বাদ, এখানে +9, +9 আর হচ্ছে +3, 9, +3, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো এখানে হচ্ছে হাফ আর এখানে 2, এখানে 10 হবে, তার মানে এখানে -6, এখানে -6 যদি নেই এখানে, তাহলে 6, 6, 36 +36, আর এখানে আসছে আমাদের 9 আর 3, 10, 11, 12, +12, এই হচ্ছে ক্যালকুলেশন। তার মানে এখানে আসতেছে 1/2, এখানে 36 আর হচ্ছে আমাদের এখানে 46 আর হচ্ছে 10, 56 আর হচ্ছে 2, 58 হবে আর কি। এটা যদি কাটাকাটি করি আসলে আমাদের কত আসে, 29 আসে আর কি। এইটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা। এবারে দেখো এত বর্গ একক, এটা এত বর্গ একক ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি। এবারে আমাদের বলছে যে এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই বাহুর দৈর্ঘ্য আসলে কিভাবে নির্ণয় করব এটা একটু দেখার চেষ্টা করি। দেখো আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাকে এভাবে লিখতে হয়, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। এখানে দেখো ক্ষেত্রফলটা আমাদের 29 বর্গ একক, এটা আছে এখানে, তাহলে হাফ ইন্টু ভূমিটা আসলে কত, আমাদের এই ভূমির ডিস্টেন্সটা বের করতে হবে। তার মানে বিসির ডিস্টেন্সটা যদি বের করতে চাই, এখানে -9
পজিটিভ 3 হোল স্কোয়ার, আর এখানে পজিটিভ 1 মাইনাস 1 পজিটিভ 1 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমাদের এখানে -6 36, আর এখানে পজিটিভ, এখানে 2, এখানে 4, তার মানে এখানে অ্যাটলিস্ট 40 আসতেছে আমাদের। √40, √40 মানে কি 4 10 40, 2√10 আর কি, 2√10। তার মানে ভূমিটা হচ্ছে আমাদের 2√10 এবং উচ্চতাটা আমাদের হাইটটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের এ, যদি ডি পয়েন্ট দিই আমি এখানে, এ ডিটা বের করতে হবে আমাদের। তাহলে এই 2 আর 2 কেটে যায়, কেটে গেলে আসলে এডির মানটা কত আসে? এখানে 29/√10 আসে। তো দেখো ম্যাথমেটিক্সে আসলে আমাদের √10গুলো ইয়েটাই যদি অপারেশনটা আমরা নিচে রাখি তাহলে আসলে একটু অড মনে হয়, এই জন্য এটাকে উঠাই দিচ্ছি। তাহলে 29 ইন্টু √10, এখানে √10 ইন্টু √10, অর্থাৎ আমি এইটাকে ওঠানোর জন্যে √10 দ্বারা হর এবং লবকে গুণন করে দিলাম। তো এটা কেটে যাচ্ছে, কেটে দিলে আসলে আমাদের এখানে যা থাকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 29 কেটে দিলে যা থাকে তাই অ্যান্সার। তাহলে এখানে √10 থাকবে, আর এখানে হবে আমাদের √10 ক্যালকুলেশন করলে শুধু 10 হয়। এইটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এখন নেক্সট দিন আমরা পরের অঙ্কগুলোর সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।